ঢাকার উদ্দেশ্যে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান। লন্ডন ছাড়বেন বাংলাদেশ সময় রাত 12:15টায়। তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনে ঢাকার পথে লাখো মানুষ। সংবর্ধনা মঞ্চ ঘিরে নেতাকর্মীর ঢল, কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নিজ দল ছেড়ে বিএনপিতে রেদওয়ান ববি হাজ্জাজ। আরও 8 আসনে শরিকদের ছাড়। কেউ স্বতন্ত্র প্রার্থী হলে ব্যবস্থা, হুঁশিয়ারি ফখরুলের। এবং আসন্ন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই আওয়ামী লীগের, ফের বললেন প্রেস সচিব। 5 মার্কিন আইন প্রণেতার চিঠির বিষয়ে অবগত না থাকার দাবি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। দেশে ফিরতে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বাংলাদেশ সময় 10:15টায় বিমানবন্দরে পৌঁছান। এর আগে রাত 8:05 লন্ডনের বাসা থেকে পরিবারের সদস্যদের নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। বাংলাদেশ সময় মধ্যরাতে লন্ডন ছাড়বেন তিনি। সব ঠিক থাকলে বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ দুপুর 12টা নাগাদ পা রাখবেন দেশের মাটিতে। সঙ্গে থাকবেন স্ত্রী জোবাইদুর রহমান ও মেয়ে জাইমা রহমান। তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনের অপেক্ষায় বাংলাদেশ। লন্ডনে তার 1.5 যুগের নির্বাসিত জীবন হয়ে আছে দীর্ঘ লড়াই আর সংগ্রামের সাক্ষী। আর দেশে তারেক রহমানের নিরাপদ জীবনযাপন নিশ্চিতে চ্যালেঞ্জের মুখে আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে তারেক রহমানের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মনিরুল ইসলামের প্রতিবেদন। 17 বছরের দীর্ঘ অপেক্ষা অবশেষে শেষ হতে চলেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাসিত জীবন। সর্বস্তরের মানুষের ভালোবাসা নিয়ে বীরের বেশেই ফিরছেন দেশে। নেতাকর্মীরা একদম প্রস্তুত রয়েছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বরণ করার জন্য। 300 ফিটের প্রস্তুত সংবর্ধনা মঞ্চ, তৈরি আছে তারেক রহমান সহ তার নিরাপত্তা প্রটোকলের গাড়িও। গুলশানের বাড়িতে চলছে শেষ মুহূর্তের ধোয়া মোছার কাজ। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে কর্মী সমর্থকরাও উদ্বেলিত। 17 বছর পরে আমাদের দেশের মাটিতে পাড়া দিচ্ছে, আমরা অনেক আনন্দিত। মঞ্চের আশেপাশে থাকতে পারি, এই জন্য আগের থেকে চলে আসলাম 2 দিন আগে। তবে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় দেশের সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে জনমনে। নাগরিকের নিরাপত্তা দেয়া রাষ্ট্রের দায়িত্ব, তারেক রহমান ওই ক্ষেত্রে ব্যতিক্রম নয়। তাই তার নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে প্রশাসনের গাফিলতি নেই বলে জানিয়েছে সরকারের একাধিক সূত্র। আগামী 25শে ডিসেম্বর 2025 তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব শুরু হবে বিমানবন্দর থেকে। যাত্রাপথে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী। তার বাসভবন ও অফিসেও থাকবে বিশেষ ব্যবস্থা। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি সহ তার চলাফেরার বহরে থাকবে হাজারো পুলিশ, সোয়াট ও বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। ডগ স্কোয়াড দিয়ে সুইপিং এর মাধ্যমে নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশ। এছাড়া বিএনপির পক্ষ থেকেও নিরাপত্তা নিশ্চিতে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে একেএম শামসুল ইসলামের নেতৃত্বে কাজ করবে আলাদা টিম। তারেক রহমানের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিমানবন্দর থেকে এই নিরাপত্তা ব্যবস্থার সূচনা হবে বলে জানান ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালেবুর রহমান। আমরা যে কোনো জনসমাগমকে মাথায় রেখে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকি। এক্ষেত্রে বিএনপি সম্মানিত যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসছেন সে উপলক্ষে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। শুধু প্রত্যাবর্তনের দিনেই নয়, গুলশানের 196 নম্বর বাড়ি বিএনপির ব্যবস্থাপনায় থাকবে সার্বক্ষণিক নিরাপত্তার চাদরে ঢাকা। বাড়ির আঙিনা ও সড়ক জুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এছাড়া দেয়াল জুড়ে তার কাটা ও নিরাপত্তা রক্ষীদের পাহারা তো থাকছেই। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ দুপুরে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তন ঘিরে উদ্বেলিত নেতাকর্মীরা। তারেক রহমানকে স্বাগত জানাতে সংবর্ধনা মঞ্চ তৈরির কাজ শেষ পর্যায়ে। মঞ্চস্থল পূর্বাচলের 300 ফিটে ইতোমধ্যেই ঢল নেমেছে নেতাকর্মীদের। এলাকা জুড়ে বইছে উৎসবের আমেজ। পিতার আদর্শে আগামীর রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখবেন তারেক রহমান, এমন প্রত্যাশা জানান নেতাকর্মীরা। আরও জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি।
দীর্ঘ 17 বছর লন্ডনে নির্বাসিত জীবনযাপন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরায় ছিল নানান বাধা আর জল্পনা কল্পনা। সবকিছু উপেক্ষা করে অবশেষে দেশে ফিরছেন তারেক রহমান। আর তাকে স্বাগত জানাতে স্লোগানে স্লোগানে মুখর রাজধানীর 300 ফিটে তৈরি সংবর্ধনা মঞ্চ। বিশ্বরোড থেকে পূর্বাচলমুখী 300 ফিট সড়কের একটি অংশে তৈরি হয়েছে মঞ্চ। 48 ফুট দীর্ঘ, 36 ফুট প্রশস্ত ও ভূমি থেকে 8 ফুট উঁচুতে তৈরি এ মঞ্চের সকল প্রস্তুতি শেষ হবে বুধবার রাতের মধ্যেই। সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সারা দেশ থেকে নেতাকর্মীরা এসেছেন ঢাকায়। প্রিয় নেতাকে দেখার আবেদন সবার মাঝেই। দেশনায়ক তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার জন্য আমরা ঢাকায় কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানা থেকে এসেছে। কুড়িগ্রাম একদম বাংলাদেশের শেষ সীমানা, ওখান থেকে আসছি। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এই উপলক্ষে আমরা আসছি। আমি নেতাকে এক নজর দেখার জন্য সেই 2 দিন আগ থেকেই এখানে এসেছি। পিতা জিয়াউর রহমানের আদর্শে ভবিষ্যতে দেশ পরিচালনা করবেন তারেক, এমন প্রত্যাশা জানান নেতাকর্মীরা। আমি জিয়াউর রহমানের প্রথম থেকেই দল করি। তার কাছে আমরা প্রত্যাশা যে জিয়াউর রহমান যেভাবে যে সঠিক রাজনীতি থেকে করছে, তার সেই যেন তার ছেলে তারেক রহমানের কাছে আমাদের সেই প্রত্যাশাই। আগামী দিনের রাষ্ট্রনায়ক, আগামী দিনের আমাদের সম্ভাব্য প্রাইম মিনিস্টার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে যেন উনি দেশ পরিচালনা করেন। বাংলাদেশে তারেক রহমান যদি বেঁচে থাকে, ইনশাআল্লাহ চিটার বাটপার খারাপ লোক বাংলাদেশে কোনোদিন স্থান পাবে না। বৃহস্পতিবার তারেক রহমানের সংবর্ধনা ঘিরে ইতোমধ্যে প্রস্তুত বিএনপি। জোরদার করা হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। সংবর্ধনা অনুষ্ঠান শেষ করেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে যাবেন তারেক রহমান। বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ সময় তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে দল এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান প্রধান নিরাপত্তা কর্মকর্তা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি ও পরিকল্পনা তুলে ধরতে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। স্বতঃস্ফূর্ত নেতা কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি আপনারা সর্বোচ্চ ধৈর্য ও শৃঙ্খলার পরিচয় দিতে প্রমাণ করুন। তিনি বলেন 25শে ডিসেম্বর বিমানবন্দর থেকে প্রথমে 300 ফিটের সংবর্ধনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন তারেক রহমান। সেখানে তিনি একমাত্র বক্তা। এরপর এভারকেয়ারে মাকে দেখতে যাবেন তারেক রহমান। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনুষ্ঠানস্থলে, অভ্যর্থনাস্থলে এসে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, জনগণের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন। বিমানবন্দর থেকে 300 ফিট রাস্তায় অভ্যর্থনাস্থল, সেখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া এভারকেয়ার হাসপাতাল থেকে তিনি সরাসরি বাসভবনে চলে আসবেন। তখন বিমানবন্দর সড়ক হয়ে কাকলের মোড় হয়ে গুলশান 2 নম্বর হয়ে তিনি বাসভবনে চলে আসবেন। 26শে ডিসেম্বর বাদ জুম্মা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করে যাবেন জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে। 26 তারিখ শুক্রবার বাদ জুম্মা তিনি বাসভবন থেকে রওনা হয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন। এটা 26 তারিখ। তারেক রহমানের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। নেতাকর্মীদের কাঞ্চন ব্রিজ হয়ে 300 ফিটের সংবর্ধনা এলাকায় যাওয়ার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। আমাদের নেতা কর্মী সমর্থকদের নির্দেশনা দিয়েছি যাতে তাদের বেশিরভাগ কাঞ্চন ব্রিজ ব্যবহার করে অনুষ্ঠানস্থলে আসেন। এ সময় তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে দল এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাহী কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম. শামসুল ইসলাম। নিরাপত্তা ব্যবস্থা সেটা সর্বোচ্চ ব্যবহার করা হবে। এর মধ্যে ক্ষুদ্র একটা অংশ হলো চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, তারপর আমাদের দলীয় নেতা কর্মী এবং সর্বোপরি বাংলাদেশের আপাময় জনসাধারণ। এটা হলো আমাদের নিরাপত্তার মূল ভিত্তি। সরকার স্বপ্রণোদিত হয়েই তারা আমাদেরকে সর্বোচ্চ সহায়তা দিচ্ছেন। গণমাধ্যম সম্প্রচারের সার্বিক বিষয় তুলে ধরেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক। বিমানবন্দরের অভ্যন্তরে
আমরা শুধুমাত্র আমাদের মিডিয়া সেল এবং বিএনপির মেইন পেজের সাথে যারা সংশ্লিষ্ট থাকবেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সফর সঙ্গী হিসেবে যারা আছেন তাদের একটা ক্যামেরা, এই 3টি ক্যামেরা ভিতরে থাকবে। তারেক রহমানের প্রত্যাবর্তন ও সংবর্ধনা ঘিরে নেতাকর্মীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। স্বেচ্ছাকর্মী আছে এবং তারা মানে যেখানেই লোকজন আমাদের দাঁড়াবে, জেলা থেকে লোকজন আসবে, তৃণমূল থেকে আসবে, তাদেরকে সুশৃঙ্খল রাখার জন্য তারা ব্যবস্থা নেবে। সিলেট বিমানবন্দরে নেতাকর্মীদের জড়ো না হওয়ার আহ্বানও জানান তিনি। মহানগর এবং সিলেটের আশেপাশের জেলাগুলো বা সিলেট জেলার কোনো নেতৃবৃন্দ কেউ অহেতুক বিমানবন্দরে ভিড় করবেন না। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে উৎসব উত্তেজনার সৃষ্টি হয়েছে। দীর্ঘ 17 বছর পর প্রিয় নেতাকে দেখার জন্য উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা। ময়মনসিংহ থেকে প্রায় 5 শতাধিক বাস ও বেশ কয়েকটি ট্রেনে প্রায় লক্ষাধিক নেতাকর্মী তারেক রহমানের সমাবেশে যোগ দেবেন বলে মনে করছেন বিএনপি নেতাকর্মীরা। এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে উৎফুল্ল ফরিদপুরের নেতাকর্মীরা। তাকে স্বাগত জানাতে সড়ক ও নৌপথে রাজধানীর উদ্দেশ্যে ছুটছেন হাজার হাজার নেতাকর্মী। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকেও অসংখ্য বিএনপি কর্মী রাজধানীতে আসছেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জোটবদ্ধ অংশগ্রহণের অংশ হিসেবে শরিকদের জন্য আরও 8টি আসনে প্রার্থী ছাড় দিয়েছে বিএনপি। বুধবার দুপুরে গুলশানে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এলডিপি থেকে বিএনপিতে যোগ দেয়া রেদওয়ান আহমেদ কুমিল্লা 7 এবং এনডিএম থেকে আসা ববি হাজ্জাজ ঢাকা 13 আসনে লড়বেন। জাতীয় পার্টি কাজী জাফর অংশের চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার পিরোজপুর 1, গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক নূর পটুয়াখালী 3, রাশেদ খান ঝিনাইদহ 2, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া 6, ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ যশোর 5 এবং এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল 2 থেকে নির্বাচনে লড়বেন। বিএনপির কেউ স্বতন্ত্র প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থার হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। তো আমি বিএনপিতে যোগদান করে বিএনপির প্রতিনিধি হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। ববি হাজ্জাজ এনডিএম তিনি বিএনপিতে যোগ দেবেন এবং সেটা ঢাকা 13। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জনাব সাইফুল হক ঢাকা 12। মাহমুদুর রহমান মান্না বগুড়া 2 নাগরিক ঐক্য। নুরুল হক নূর গণ অধিকার পটুয়াখালী 3। ব্রাহ্মণবাড়িয়া 6 মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি গণসংহতি আন্দোলন। ভোটের দিন ঠিক রেখে নির্বাচনের তফসিল সংশোধন করতে সিইসির কাছে অনুরোধ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আর বড় কিছু দল আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। বুধবার দুপুরে নির্বাচন ভবনে এসে দল দুটি সিইসির কাছে একথা জানান। আরও জানাচ্ছেন এমআর আসাদ। আইনশৃঙ্খলা পরিস্থিতি, আচরণবিধি এবং তফসিলের বিষয়ে কথা বলতে নির্বাচন ভবনে যায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে ছিলেন আরেক নেতা জহিরুল মুসা। নির্বাচনের তফসিল পুনর্বিবেচনার আহ্বান জানান তারা। তারিখ দিয়েছে, ডেট দিয়েছে যে কবে আমরা মনোনয়ন আবেদন জমা দিব, কবে তুলব। তো সেই বিষয়গুলো ওনাদের রিথিঙ্কিং করা যায় কিনা সেটা নিয়েও আমরা ওনাদেরকে ভাবনার জন্য আজকে অনুরোধ জানিয়েছি। নির্বাচন কমিশন এমন কোনো ছোট ভুল করে না থাকে যা হয়তো এই ভুলের কারণেই 12 তারিখ থেকে পিছিয়ে যায়। ফলত আমরা নির্বাচন কমিশনের অনেকগুলো আশঙ্কা আমরা দেখতে পেয়েছি, সেগুলো বিষয়ে আমরা ওনাদেরকে সতর্ক করেছি, অ্যালার্ট করেছি। এরপর সিইসির সঙ্গে সাক্ষাৎ করে জামায়াতের 3 সদস্যের প্রতিনিধি দল। একটি বড় দল আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করে দলটি। বড় একটি দলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কার্ড আপনারা দেখেছেন, হয়তো আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমেই দেখেছি। ওনারা বিভিন্ন ধরনের ওয়াদা করছেন যে আমরা এত লক্ষ এত কোটি কার্ড দিব, এক একটা কার্ডে এত হাজার এত লাখ টাকা পাবেন, এই ধরনের অনেকগুলো ওয়াদা করছেন, যেটা নির্বাচন বিধির অর্থাৎ আচরণ বিধির সুনির্দিষ্ট খেলাফ আমরা বলেছি। ভোটারদের জন্য শঙ্কামুক্ত পরিবেশ তৈরিতে সিইসির কাছে দাবি জানান তারা। ভোট দিলে আমি কোনো সন্ত্রাসের শিকার হব না, আমাকে কোনো ধরনের কোনো সমস্যা মুখোমুখি হতে হবে না, এটা নিশ্চিত করার জন্য আমরা বলেছি। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। আজকে রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে মার্কিন 5 আইন প্রণেতার চিঠির বিষয়ে সরকার অবগত নয় বলে জানিয়েছেন
প্রেস সচিব শফিকুল আলম। বুধবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত থাকায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে ফের জানান প্রেস সচিব। এর আগে ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করাটা গুরুত্বপূর্ণ উল্লেখ করে অন্তর্বর্তী সরকারকে চিঠি দেয় মার্কিন 5 আইন প্রণেতা। আমরা এই চিঠিটা আমি অন্তত দেখি নাই, আমি এই বিষয়ে জানি না, অ্যাওয়ার না। বাট আওয়ামী লীগের বিষয়ে আমাদের সরকারের অবস্থান স্পষ্ট যে আওয়ামী লীগের যেহেতু আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান্ড আছে এবং আওয়ামী লীগের ইলেকশন কমিশন আওয়ামী লীগের পার্টি হিসেবে রেজিস্ট্রেশন স্ক্র্যাপ করেছে, বাদ দিয়েছে, তো সেই জন্য আওয়ামী লীগ এই ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে না। প্রবীণদের স্বাস্থ্য ও নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, সমাজকে এগিয়ে নিতে বয়স্কদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানো সবার দায়িত্ব। বুধবার বিকেলে সচিবালয়ে প্রবীণ স্বাস্থ্য চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, প্রবীণদের সম্মান ও যথাযথ তত্ত্বাবধান নিশ্চিত করতে গণমাধ্যমের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সচেতনতা তৈরির মাধ্যমে মিডিয়া এই ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলেও মন্তব্য করেন তিনি। বয়স্কদের যে সম্মান জানানো, বয়স্কদের তত্ত্বাবধান করা, বয়স্করা মাইনাস মধ্যে যেন না থাকে, কাজে এখানে মিডিয়া একটা ভালো রোল প্লে করতে পারে। মানুষের অন্তরটাকে যদি আমরা উদ্বেলিত করতে পারি, সহানুভূতিশীল করতে পারি, তাহলে কিন্তু সমাজ আস্তে আস্তে এগিয়ে আসবে। কাজে এইটার যে নেগলেক্ট যেটা হয় সেটার প্রচারণা ওনারা যদি করেন, সাথে সাথে করণীয়টা কি, আরেকজনকে কোথায় বেস্ট একটা উদাহরণ আছে সেটা পাশাপাশি যদি তুলে ধরতে পারেন, তাহলে অন্যরা উদ্বুদ্ধ হবে। প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশে বিদ্যুতের দাম অন্তত 4 গুণ বেশি। এর কারণ হিসেবে সীমাহীন দুর্নীতি আর মেরিট অর্ডার লঙ্ঘনকেই চিহ্নিত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। বুধবার সকালে ধানমন্ডিতে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন, সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, নীতিগত কাঠামোতে নবায়নযোগ্য জ্বালানি উপেক্ষিত ছিল। মনিরুল ইসলামের প্রতিবেদন। 2010 থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশের বিদ্যুৎ খাতে বিনিয়োগ হয়েছে $30 বিলিয়ন। এর মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে ব্যবহার হয়েছে মাত্র 3.3%, যা 2050 সালের নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রার জন্য বড় হুমকি। দেশে বড় বড় প্রকল্প নেওয়া হলেও কর্তৃত্ববাদী নীতি কাঠামোর কারণে এখনও কমেনি আমদানি নির্ভরতা। আমদানিকৃত জ্বালানির উপর ও বিদ্যুতের উপর নির্ভরতা বৃদ্ধি জ্বালানি নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ। এমন বাস্তবতায় বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন, সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি, যেখানে উঠে আসে জ্বালানি নীতি কাঠামোর নানান অসঙ্গতি। প্রকল্পের নামে প্রয়োজনের অতিরিক্ত সরকারি বেসরকারি জমি দখল করা হলেও সংশ্লিষ্ট স্থানীয় ভূমি অফিস সহ দায়িত্বপ্রাপ্ত অফিসসমূহের বিরুদ্ধে তদারকি না করার অভিযোগ রয়েছে। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, নবায়নযোগ্য নয়, বরং এতদিন গুরুত্ব পেয়েছে কেবল ক্লিন এনার্জি খাত। 2010 থেকে শুরু করে 23 এই মেয়াদে যে বিনিয়োগ হয়েছে অর্থ বিদ্যুৎ খাতে, তার মাত্র 3.3% হয়েছে নবায়নযোগ্য খাতে। অর্থাৎ প্রাধান্যের দিক থেকে, নীতি কাঠামোতে প্রাধান্যের দিক থেকে আমাদের নবায়নযোগ্য খাতটা, বিদ্যুৎ খাত যথাযথভাবে গুরুত্ব পায়নি, বরং অবহেলিত হয়েছে। বাস্তবে নবায়নযোগ্য জ্বালানির তুলনায় তথাকথিত ক্লিন এনার্জির উপরে, যেটা পরীক্ষিত নয়, তার উপরে প্রাধান্যটা দেওয়া হচ্ছে। দুর্নীতি সহ নানান অনিয়মে জর্জরিত এ খাত নিয়ে বরাবরই ভাওতাবাজি করা হয়েছে বলেও মন্তব্য করেন ইফতেখারুজ্জামান। ক্যাপাসিটি চার্জ এবং অন্যান্য ভাওতাবাজির মাধ্যমে যে অনিয়ম দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল, সেই একই রোগ যতটুকু প্রাধান্য, যতটুকু আমরা নবায়নযোগ্যতে যেতে পেরেছি, সেখানেও একই রোগ সংক্রমিত হয়েছে। সংকট উত্তরণে টিআইবির গবেষণা প্রতিবেদনের সুপারিশ আমলে নিয়ে একটি পাকাপোক্ত পরিকল্পনা প্রণয়নের আহ্বানও জানান তিনি। সরকারের কাছে সেগুলো হস্তান্তর করবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে হস্তান্তর করবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর মগবাজারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডো কাউন্সিলের সামনে ককটেল বিস্ফোরণে সিয়াম নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ককটেলের আলামত সংগ্রহে ঘটনাস্থলে এসেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি কারা ঘটিয়েছে তাদের ধরতে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কার্যক্রম শুরু করেছে।
শুভ বড়দিন আজ। এ উপলক্ষে খ্রিস্টান পল্লীগুলোতে বইছে উৎসবের আমেজ। গির্জায় গির্জায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 2 সহস্রাধিক বছর আগে ফিলিস্তিনের বেথলেহেমে শহরে জন্ম নেন খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট। মানবজাতিকে ক্ষমা আর শান্তির পথ দেখাতেই তারা আগমন হয় বলে বিশ্বাস করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। তাই তো ঈশ্বরের কাছে ভালোবাসায় পৃথিবীর প্রার্থনা তাদের। মনির হোসেনের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। 2000 বছর আগে জেরুজালেমের কাছাকাছি বেথলেহেম নগরীর এক গোয়াল ঘরে জন্ম নেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট। বাংলাদেশ সহ সারা পৃথিবীর খ্রিস্টান সম্প্রদায় বৃহস্পতিবার দিনটি উদযাপন করবেন। এই উদযাপন আনন্দময়, যার সঙ্গে জড়িয়ে আছে যিশুর শান্তির বাণী। কারণ যিশু জন্মেছিলেন মানবজাতির ত্রাণকর্তা হিসেবে। হিংসা, বিদ্বেষ, পঙ্কিলতার পথ থেকে মানুষকে উদ্ধার করে তিনি দেখিয়েছেন ভালোবাসা, করুণা, মিলন ও সুন্দরের পথ। মানুষকে ভালোবাসার কারণেই তিনি মানুষ হয়েছেন এবং আমাদের মতো মানুষ হয়ে আবার দরিদ্র বেশে শীতের মধ্যে যিশু সে জীর্ণ গোশালায় জন্মগ্রহণ করেছেন। আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদের কাউকে প্রলোভনে পড়তে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। যুদ্ধ ও অশান্তির বিপরীতে পাপ থেকে মুক্তি আর মানবতার বন্ধনকে দৃঢ় করতে চেয়েছিলেন যিশু। এজন্য দুঃসহ নির্যাতন ও সইতে হয়েছে তাকে। যীশু খ্রিস্ট তো শান্তির দূত, তিনি শান্তিরাজ। তিনি শান্তি দিতেই পৃথিবীতে এসছেন। মানুষে মানুষে, জাতিতে জাতিতে যেন একটা সৌহার্দ্য, একটা সম্প্রীতি, একটা শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপিত হয়। নিপীড়কদের বিরুদ্ধে তিনি পাল্টা আঘাতের কথা বলেননি, অকাতরে ক্ষমা করেছেন আর সমগ্র মানবজাতির হয়ে দুঃখ যন্ত্রণা একাই আত্মস্থ করতে চেয়েছেন। তাই অমানবিকতাকে জয় করে প্রকৃত মানব হয়ে ওঠার জন্য যিশুর শিক্ষা বিরাট পাথেয়। যিশু সেভাবে আমাদের সবার জন্য আশীর্বাদ নিয়ে এসেছেন এবং তার জীবন দ্বারা আমাদেরকে জীবনযাপন সুন্দরভাবে করার আদর্শ রেখে গেছেন। যিশুর আগমনকে কেন্দ্র করে বিশ্বব্যাপী জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয় 25 ডিসেম্বরকে। বাঙালির কাছে দিনটির পরিচয় বড়দিন হিসেবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। খেলার খবর ক্রিকেট। 26 ডিসেম্বর মাঠে গড়াচ্ছে বিপিএল। সিলেট পর্ব দিয়ে শুরু হতে যাওয়া এবারের আসরে অংশ নিচ্ছে 6টি দল। তবে মাঠের লড়াই শুরুর আগেই দুশ্চিন্তায় পড়েছে রংপুর রাইডার্স। দলের স্পিনার নাইম হাসানের বিপিএল খেলা নিয়ে দেখা দিয়েছে বড় শঙ্কা। গেল সোমবার রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে সাইড স্ট্রেনে চোট পান নাইম। চোটের পর বিসিবির মেডিকেল বিভাগ তাকে 2 সপ্তাহের বিশ্রামে থাকতে বলেছেন। ফলে নিশ্চিতভাবেই বিপিএলের সিলেট পর্বের পাশাপাশি চট্টগ্রাম পর্বও মিস করবেন তিনি। ক্রিকেটের আরও খবর। মাত্র 14 বছর বয়সে লিস্টে ক্রিকেটে অসাধারণ কীর্তি গড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন ভারতের যুব ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী। বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে অরুণাচল প্রদেশের বিপক্ষে 36 বলে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্ব রেকর্ড স্থাপন করেন তিনি। রাঁচিতে বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে অরুণাচল প্রদেশের মুখোমুখি হয় সূর্যবংশীর বিহার। বিহারের হয়ে খেলা এই বাঁহাতি ওপেনার 59 বলেই 150 রান স্পর্শ করেন এবং শেষ পর্যন্ত 84 বলের ইনিংসে 190 রান করে বিদায় নেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার। ঢাকার পথে সপরিবারে তারেক রহমান প্রায় 17 বছর পর পা রাখবেন দেশের মাটিতে। উৎফুল্ল নেতাকর্মীরা। তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনে ঢাকার পথে লাখো মানুষ। সংবর্ধনা মঞ্চ ঘিরে নেতাকর্মীর ঢল, কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নিজ দল ছেড়ে বিএনপিতে রেদওয়ান ববি হাজ্জাজ, আরও 8 আসনে শরিকদের ছাড়। কেউ স্বতন্ত্র প্রার্থী হলে ব্যবস্থা, হুঁশিয়ারি ফখরুলের। এবং আসন্ন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই আওয়ামী লীগের, ফের বললেন প্রেস সচিব। 5 মার্কিন আইন প্রণেতার চিঠির বিষয়ে অবগত না থাকার দাবি। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।